আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুতর মায়া গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি জানি আপনাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম, কিন্তু সত্যি জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন, বলছি। আগে নিজের বাকি রেস্টটুকু মিটিয়ে নিই। তনু আকাশকে আরও কয়েকটা থাপ্পড় মারে। তনুর আচরণে রীতিমতো সবাই আশ্চর্য সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। তনু রেশ মিটিয়ে নিয়ে সবাইকে বলে, এবার সকলেই শুনুন, কারণটা বলছি। এই বদমাইশটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে। শুরুতে আমি এই বেয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ। আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রয়েছি, কিন্তু তারপরেও এই বদমাইশ ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে। অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই, কারণ কোর্টের একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমায় কৌশল করে বিয়ে করবে, যাতে করে সে আমার সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্ত করে নিয়ে নষ্ট করে ফেলেছি, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো। এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি, যেটার অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম। আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনাদের একটা হক আছে, তাই আজকে অগ্রিম আয়োজন করলাম। আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দিই। এই সোয়ান, এইদিকে আসো। আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায়। সোয়ান তনুর কথা মতো কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায়। আর তনু সকলের সামনে সোয়ানের পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোয়ান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ, ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে। একটু আগে একগাদা মিথ্যা দোষ তনু আকাশের উপর চাপিয়ে দিয়েছে, যেটার একটাও সে করেনি। উল্টো তনু নিজেই সবকিছু করেছিল। আকাশ যেদিন জয়নিং এর জন্য আসে সেই দিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করেছে, আর আজ তনু তাকেই উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে। আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর থেকে। মন থেকে সত্যি সে তনুকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তনু শেষমেশ তার সাথেই চোখ উল্টো করে নিল। আকাশের কেমন যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তনু আর সোয়ানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে আকাশ। ভিতরে ভিতরে প্রচন্ড আফসোস হচ্ছে। ভাবার কথা ছিল কি আর কি হলো। ভালোবাসার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে সেটা আকাশ আজ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখছে। পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। দু চারটে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো দাঁড়িয়ে আছে আকাশ। সে আজ কিছু না করেও আসামি। তনু সোয়ানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সোয়ানের চোখে মুখে হাসি, আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে। তনু সোয়ানকে পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায়। গলার আওয়াজ ছোট করে, আকাশ আর সে ছাড়া কেউ শুনতে না পায় এমন করে বলে, কিরে কেমন ফিলিংস হচ্ছে তোর? আজকের দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। কি ভেবেছিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? না রে, আমি এতটা দয়ালু নই। আমি সেই তনু যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলি না। কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে 10 বার ফিরিয়ে দিই। তবে তোর ভাগ্যটা ভালো ছিল, তুই আমায় 5 বছর আগে অপমান করেছিস। তোদের জন্য আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমি তোর বেলায় সেটা ভুলে গিয়েছিলাম। তবে তুই পরের বার আবারও একই কাজ করলে আমার পার্টিতে অপমান করে। আর সেদিন এই আমি ঠিক করে নিয়েছি, তোর উপরে অতীত এবং বর্তমানে সমস্ত প্রতিশোধ নিব। সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম। অবশ্য আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে। এছাড়া যদিও তুই আজাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনু যেটা একবার করব ভাবি সেটা করেই সারি। আর তোর কারণেই আমি বাধ্য হয়ে সোয়ানের সাথে সম্পর্ক করেছি, না হয়তো আজ আমি তোর সাথে থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস, আর সেই সব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মারা গিয়েছে, কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবা সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো। বাবার দুঃসময় আশায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস। কি জানো বলেছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতো অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘোরে, আজ দেখ তো কে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ ভেবেছিলি, আজ দেখ আমার আশেপাশে আসার যোগ্য তোর নেই। তার উপরে আবার আমাকে পার্টিতে অপমান করা। হ্যাঁ,
দেখ এখন কেমন লাগে। সেদিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকে ছিল, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা মার দেওয়া, কিন্তু তুই সেদিন বেঁচে গেছিস পিস্তলের কারণে, আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করেছিস, তাই আমি ঠিক করেছিলাম তোকে একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব। সেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথাই। যাকে সে সবটুকু দিয়ে ভালোবাসে সেই তনুই তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসার নামক জঘন্য একটা নাটক করেছে। দুই গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পড়ের কারণে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের, টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা সম্ভব না। তনুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশ। আকাশ ভাবছে আমি বরাবরের মতোই হতবাগা। আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাতে আগুন ধরে যায়। একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি, ততক্ষণে সে মারা যায়। একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দিই, কিন্তু ওরা শূন্যপথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায়। আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, সে আমার মজা উড়িয়ে চলে যায়। আমি আমার দুঃখগুলো কোনো আলোকিত সমাজে রাখি, সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। আমার দুঃখগুলো আমি পুনরায় আমার নিজের ভিতরে ফিরিয়ে আনি, সেই দুঃখ আমায় কাঁদিয়ে ছারখার করে দেয়। আমি তাকে স্বার্থহীনভাবে ভালোবাসলাম, আর পরিশেষে সে আমার সাথে নৃশংসতা দেখালো। হায় রে দুনিয়া। তনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে, উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে বাহ, তোর তো দেখি বেশ লজ্জা, অল্পতেই তোর চোখে পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবোধ বলতে কিছুই নেই, কিন্তু এখন দেখি তোর চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমি আর বলছি না, তাই তোর জন্য ভালো হবে বিতার চোখের পানিগুলো নষ্ট করিস না, কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে, আরেকটা ধাপ এখনো বাকি আছে। সেজন্য বলছি চোখের পানিগুলো আপাতত বাঁচিয়ে রাখ, একটু পর কাজে লাগবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যে তনু আকাশকে সজোরে এক ধাক্কা দিয়ে উল্টে মাটিতে ফেলে দেয়, তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাটি থেকে উঠার আগেই আকাশের কলার চেপে সোহান ধরে। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর নাই দুইজন ব্যতীত কেউ না শোনে এমন করে বলে, খুব দেমাগ বেড়েছিল তোর, তাই না? খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে। দেখ তনু এখন আমার। আগামীকাল আমরা দুজনে বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল একান্তই শুধু আমার অধিকার থাকবে। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশের তাকানোর দেখে আকাশকে বলে, সেই দিন পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দিব। সোহান আকাশের উপরে বসে নৃশংসভাবে আকাশকে মারতে আরম্ভ করে, কিন্তু আকাশ একটু টু শব্দও করে না, চুপচাপ পড়ে পড়ে মার খাচ্ছে। অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। কেউ আকাশকে বাঁচাতে আসছে না, কারণ সবার নজরে আকাশ ঘৃণিত। সোহান আকাশকে মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে। নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের। কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য। সোহানের ভিতরেও কোনো মায়া দেয়া কাজ করছে না, সে প্রহার করেই চলেছে আকাশকে। এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য। এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারে না। সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে, কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ। কয়েকদিন আগে তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তার হাজবেন্ড, কিন্তু যদি আকাশ সত্যি তাকে ফন্দি করে বিয়ে করত তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না। মানুষ আপন মানুষকে নিয়েই জোর গলায় বলে, কারোর প্রেসারে পড়ে তনুর মতো ওইরকম নিখুঁতভাবে কথা বলার কারোর পক্ষে সম্ভব না। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে, কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশের মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষি একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ঢুলে মাটিতে পড়ে যায়। আকাশের এক ঘুষিতে সোহানের দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে। নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের। সারা মুখে রক্ত লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনু সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যি 12টা বাজিয়ে দিয়েছে। এত সময়ের প্রতিশোধ আকাশ একেবারে উঠিয়ে নিয়েছে হিসেব বরাবর। তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। রক্ত দুজনের শরীর থেকেই পড়ছে,
কিন্তু তনু তাকে নয়, সোহানকে সামলাচ্ছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানির ন্যায় টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে। হতবাগার মতো তাকিয়ে আছে তনুর দিকে আকাশ, আর তনু সোহানকে সামলে মাটি থেকে ধরে উঠে বসায়। আকাশের উপর প্রচন্ড রাগ উঠে যাচ্ছে তনুর। ইচ্ছে করছে আকাশকে এখনই খুন করে ফেলতে, তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজন রয়েছে উপস্থিত। তার উপরে একটা মানুষকে খুন করা দু চারটে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর কোনো অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে আঘাত করিস? তুই এর জন্য কখনোই ক্ষমা পাবি না আকাশ, একদম জানে মেরে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত উঠানোর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ তোর উপরে, কিন্তু একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নিবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরও একটা মুসিবত ডেকে এনেছিস সোহানের উপরে হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। আগামীতে জানো আর কখনো তোর সাথে আমার দেখা না হয়, আর যদি হয়েও থাকে তাহলে জানো তোর লাশের সাথে আমার দেখা হয়। এখন বের হ তুই আমার অফিস থেকে। তোর মতো ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। তনুর কথা শুনে আকাশের প্রচন্ড হাসি পায়। তনুর কথায় কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনুর অফিস থেকে বেরিয়ে চলে যায়। আপদ বিদায় হয়েছে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্য নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে। ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একে তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, দ্বিতীয় আকাশের উপরে আসছে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনু। আনন্দের কোনো সীমা নাই তনুর। এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ যে আনন্দটা হচ্ছে আকাশের উপরে প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে, মা, আজ আমি বেশ খুশি। জানো, আজ আমি ওই আকাশের উপরে সমস্ত প্রতিশোধ নিয়েছি। আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি। অফিসের সকল কর্মচারীদের সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি, আর সেই সঙ্গে তাকে সোহানের হাতে মায়েরও খাওয়াইছি। আমায় কি যে আনন্দ হচ্ছে জানো মা। আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা জানো আজ আমি পেয়েছি আকাশের উপরে প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস তার, সে আমায় অপমান করেছিল প্রেমের প্রপোজাল দেওয়াই। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি। রাস্তার টুকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়। আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপরে। তনুর সমস্ত কথাবার্তা শুনে তাকে তনুর মায়ের চোখ দিয়ে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের। কোষে তনুর দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয়ে তার মায়ের এমন আচরণে গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা, তুমি আমায় মারলে কেন? তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত ছিল, সেই জায়গায় তুমি আমার থাপ্পড় মারলে। তনুর মা বলল, হ্যাঁ মেরেছি, কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে, সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি। তনু বলল, মা, আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে? অন্যায় তো সে আমার সাথে করেছে। তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে। আমার বাবার দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। আজ তাদের কারণে আমার বাবা বেঁচে নেই, তার উপরে সে আমার পার্টিতেও অপমান করেছে। আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি? তনুর মা বলল, হ্যাঁ, তুই অন্যায় করেছিস, আর তোর অন্যায়টা এত বড় যার কারণে সৃষ্টিকর্তার আরশ কেঁপে উঠেছে। তনু, তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস, যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না। তনু বলল, মা, আকাশকে তোমার কোন দিক দিয়ে নির্দোষ মনে হয়? সে যে আমার সাথে এত কিছু করেছে সেই সব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না? তনুর মা বলল, না, মনে হচ্ছে না, কারণ তুই এখনো সত্যিটা জানিস না। তনু বলল, কিসের সত্য আমি জানি না মা? তনুর মা বলল, শুনতে চাস? তনু বলল, শুনতে চাই। তনুর মা বলল, ঠিক আছে, বলছি। তবে আমি কখনো চাইনি তোকে এই সত্যিগুলো বলতে, কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে। শুরুতেই তোর বাবার কথা দিয়ে শুরু করি। তোর বাবা সেলিম সাহেব একসাথে বিজনেস করতো, কিন্তু মাঝপথে তোর বাবাই সেলিম সাহেবের থেকে আলাদা হয় অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক পরিমাণ লাভের জন্য। আর সেটাই তোর বাবার কাল হয়েছে। তোর বাবা সেলিম সাহেবকে রেখে যেই কোম্পানির সাথে শেয়ার বিজনেস করেছে সেই কোম্পানি তো ডুবেছেই, সাথে তোর বাবাকেও ডুবিয়েছে। তোর বাবার সমস্ত টাকা পয়সা নিজের কারণেই হারিয়েছে। সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে, কিন্তু তোর বাবা সেলিম সাহেবের একটা কথাও শোনেনি।
উল্টো আরো ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য। সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও তোর বাবার বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছিল। কিন্তু তোর বাবা নিজেই সাহায্য নেয়নি, কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবা প্রচন্ড লজ্জাবোধ কাজ করছিল, তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি। আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর। অবশ্য তোকে ইচ্ছা করেই জানানো হয়নি, কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোভ করতে গিয়ে সব হারিয়েছে। সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে, তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে। এরপর যখন তোর বাবা মারা যায়, তখন তোর বাবা লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়, কিন্তু তারপরেও লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে। এবার আসি আকাশের কথায়। তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না, তবে তুই যখন ক্লাস 7-8-এ পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে। তোর আর সোয়ানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে সে তোকে অপমান করেছে। আর গত 5 বছর আগে সে তোকে যেই অপমানটা করেছে সেটা ইচ্ছা করেই করেছে, কারণ যাতে করে আমাদের যেই নাম ডাকটা খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে সাড়া দিলে তুই আজ কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবার চাইতেও অনেক বেশি নামডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক ভালোবাসতো, তাই আমাদের ভালোর জন্য সে এমনটা করেছে। এমনকি তুই যেই টাকায় বিজনেস করছিস সেটা আকাশেরই দেওয়া টাকা, কিন্তু আকাশ তোকে এইসব বিষয়ে কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাক। এমনকি সে তোর বিপদে উপকার করেছে, সেই কারণে তুই তাকে ভালোবাস। সে সবসময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে। তার জন্যই সে সবসময় এইসব কথা লুকিয়ে গেছে, এমনকি আমাকেও বারণ করছে কখনো তোকে এইসব বিষয়ে না বলতে। তাই আমি তার দেওয়া টাকা তোকে দিয়ে বলেছিলাম এইসব আমার নিজের জায়গা জমি বিক্রি করার টাকা, কিন্তু সত্যিকার অন্তে টাকাটা আমার আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমি ছিল না, কিন্তু তুই কি করলি? তার দেওয়ার টাকায় রাজপ্রসাদ বানিয়ে সেই রাজপ্রসাদে দাঁড়িয়ে তাকেই অপমান করলি। হায় রে তনু, তোর কিছু থাকবে না রে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুলকিনারা খুঁজে পাবি না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায়ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তার আরস্য কেঁপে ওঠে। তার মনের আঘাতে তুই যে রাজপ্রসাদ বানিয়েছি সেই রাজপ্রসাদের একটা ইটের টুকরো খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই। তনুর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর, মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে। কলিজাটা বেধড়কভাবে মোচড় দিচ্ছে তনুর, মনে হচ্ছে জানো কেউ নিজের হাত ধরে কলিজাটাকে কসলাচ্ছে। ধবাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাত দিয়েই সে সবকিছু শেষ করে ফেলেছে। কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে, কিন্তু এখন উপলব্ধি করে আর কি হবে? যা হবার তা তো হয়েই গিয়েছে। মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক ফোঁটাও ফরক পড়ছে না। যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্নায় তনুর মায়ের ভিতর পর্যন্ত পৌঁছাছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলছিলাম এমনটা করিস না, যা হবার হয়ে গিয়েছে গত 5 বছর আগে, কিন্তু না, আমার কথা অমান্য করে তুই ঠিকই প্রতিশোধ নিয়েছি। আসলে তোর মতো মেয়ে আমি গর্বে ধরে নিজের গর্বকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না, কাঁদলে গলা টিপে মেরে ফেলবো। মায়া কান্না থামা। তনু বলল, ও মা প্লিজ এইভাবে বলো না, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটাবার শুধরানোর সুযোগ দাও। তনুর মা বলল, আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই, সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চাম। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিক কথাই বলেছে, ক্ষমা তার আকাশের কাছে চাওয়াই উচিত। 1 সেকেন্ডও আর দেরি না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায়, কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এই দিক সেই দিক পাগলের মতো খুঁজতে থাকে আকাশকে, কিন্তু কোথাও আকাশের দেখা মেলে না। অসংখ্যবার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে। তনু না খেয়ে দিয়ে সেই বিকাল 4টা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা, এখনো আকাশের দেখা মেলেনি। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করে আকাশ বাড়ি গিয়েছে কিনা, কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাসায় ফেরেনি। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফেরেনি। হতাশাগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসায় প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভিতরেও প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাতের বাজে 12টা, এখনো অবধি আকাশের খোঁজ মেলেনি। এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচণ্ড ক্লান্ত।
চোখের পানি গলাবে এখনো পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ কোনো কথাবার্তা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচন্ড অভিমান জন্মেছে। অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু, কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না। তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে ভাঙবে না। আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে। হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করে। কখনো আকাশের গালে চুমু খাচ্ছে, কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। এভাবে 2 ঘন্টা কেটে যায়। অবশেষে 2 ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে। তনুর কাছে পারস্য বিজয় করার মতো লেগেছে আকাশের রাগ ভাঙানোটা। তনুর পাগলামি দেখে মুচকে এসে দেয় আকাশ। তনুর মুখেও হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে। এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। কাদের মধ্যে ঝুলে থাকা ছোট্ট সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে তনু। তখনই অপর পাশ থেকে একজন বলে ওঠে, 2 ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গিয়েছে। জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছি না কে লোকটা, তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতেই ওনার একটা মানি ব্যাগ পেয়েছি, যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিসিপ্ট ছিল। এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না। তাই আমরা রিসিপ্টের দেওয়ার নাম্বারে ফোন করেছিলাম। তখন উনি বলল ওনাকে চিনে না। তবে কয়েকদিন আগে উনি কানের এক জোড়া দুল বন্ধক দিয়ে 10,000 টাকা নিয়েছে। এছাড়া ওনার বিষয়ে আর কিছুই জানে না। কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি যেটা বন্ধ ছিল। তবে আমরা ফোনটা চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা এবং আপনার নাম্বারে অনেকগুলো মিস কল। তাই আমরা আপনাকে ফোন করেছি। আপনি কি ওনার কিছু হন? তনু লোকটার কথা শুনে পাশে তাকাতেই দেখে আকাশ নেই। তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউই ছিল না। আকাশ 2 ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আর সে নিজেই নিজের সাথে এত সময় একা একা বক বক করেছে। তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে। মনে হচ্ছে যেন কেউ তনুর বুকে ছুরি মেরেছে। তনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে, আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমায় উচ্চ আসনে বসিয়েছো আর আমি তোমায় মৃত্যু উপহার দিয়েছি। আজ আমি জেনে গেছি তুমি সেই দিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে। আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেই দিন। আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে। আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ ফিরে এসো আকাশ। তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতো প্রলাপ করছে। তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয় সে আর কখনোই ফিরে আসে না। সঠিক বেলা ফুরিয়ে গেছে। অবহেলায় হাজারবার চাইলেও সেটা আর কাজে দিবে না। একটা প্রবাদ আছে, সবকিছুর সাথে আপদ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপদ চলে না। কিন্তু তনু আকাশের সেই আত্মসম্মানটাকেই সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে। আর কখনো সে ফিরবে না। হারিয়ে গেছে সে। আর অবহেলায় মাথায় ঠেকিয়ে কাঁদছে তনু। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা। আর নেক্সট কেমন গল্প চাও তাও একটু কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট কোনো গল্পে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।